আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এআই এবং মেশিন লার্নিং সম্বন্ধে। সো আজকে আমাদের সাথে যে উপস্থিত রয়েছেন সঞ্জির সালসাবিল এবং সঞ্জির দীর্ঘদিন ধরে এআই নিয়ে কানাডাতে বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট প্রজেক্ট নিয়ে কাজ করছেন। সো আজকে সঞ্জির আমাদের এআই এবং মেশিন লার্নিং এর যে ফিউচার ট্রেন্ড সেটার সম্বন্ধে আজকে মূলত কথা বলবেন। সো আমরা সত্যিকারে আমার এটা প্ল্যাটফর্মে সঞ্জিশকে পেয়ে আমি সত্যিকারে সৌভাগ্যবান ভাবছি নিজেকে, কারণ আমার মতো একটা ছোট প্ল্যাটফর্মে সঞ্জির এসে তার যে অভিজ্ঞতা এবং এখন মার্কেটে যে এআই এবং মেশিন লার্নিং নিয়ে যে তার যে অভিজ্ঞতা সেই জিনিসগুলোকে আমাদের মাঝে তুলে ধরার জন্য আজকে আমাদের পডকাস্টটা করবেন এবং এটার জন্য আমি সঞ্জিতকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই প্ল্যাটফর্মে এসে কথা বলার জন্য। সো আজকের প্ল্যাটফর্মটা, আজকে যে আমাদের যে পডকাস্টটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, কারণ এই পডকাস্টের মাধ্যমে আমরা বিভিন্ন ফ্র্যাগমেন্টে এআই নিয়ে কথা বলবো এবং যেটা আমরা মনে করি যে বিভিন্ন যারা শিক্ষার্থী ভাই বোন রয়েছেন এবং যারা ধরেন এআই নিয়ে কাজ করবেন এবং যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেপেলেরা রয়েছেন তাদের জন্য এই এআই নিয়ে আমরা যেই বক্তব্যটা দিচ্ছি এটা খুবই একটা উপযোগী বক্তব্য হবে, কারণ সঞ্জির আজকে বিভিন্ন প্যারামিটারে এআই নিয়ে কথা বলবেন। সো আমি মনে করি আপনারা যারা আমাদের পডকাস্টটা শুনবেন অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং এই পডকাস্টটা ভালো লাগলে শেয়ার করবেন এবং এর মাধ্যমে অনেকেই আমাদের যেই এআই এবং মেশিন লার্নিং দিয়ে যে থট প্রসেস সেটা অনেকে জানতে পারবে। তাহলে আমরা চেষ্টা করছি এখন আর লম্বা কথা না বলে আমরা সঞ্জির কাছে ফিরে যাচ্ছি আমাদের এআই নিয়ে কথা বলার জন্য এবং মেশিন লার্নিং নিয়ে একটা ইনসাইট তৈরি করার জন্য। সো থ্যাংক ইউ সার্জিন আমাদের এই পডকাস্টে আসার জন্য। আমি সাদরে অভ্যর্থনা জানাচ্ছি, বিকজ আমি মনে করি এই বক্তব্যটা যেটা দিতে যাচ্ছ খুবই একটা ভালো কনসেপ্ট নিয়ে এআই নিয়ে বক্তব্যটা। সো এখন আমরা যেটা জানতে চাচ্ছি যে ওভারঅল যে এই যে ফিউচারে এআই এবং মেশিন লার্নিং এর যে এটা আমাদের যে এমপ্লয়মেন্টে আমরা যে সবসময় চিন্তা করি যে একটা বড় ইম্প্যাক্ট তৈরি করবে, সো সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের মাঝে একটু তুলে ধরো। আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সজীব ক্রিয়েটিভ স্টুডিওকে আমাকে আবারও এই পডকাস্টে আমন্ত্রণ করার জন্য। আমি রিয়েলি এনজয় করি পডকাস্টগুলো। অ্যান্ড আজকের আসলে টপিকটা খুবই ব্রড, ইন আ সেন্স যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এর যেই অ্যাডভান্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সো ইন ফিউচার এটা সুনিশ্চিত যে আমরা সবাই বুঝতেছি যে এআইটা আসলে প্রত্যেকটা জব সেক্টরের মধ্যেই ইনস অ্যান্ড আউটস কোনো না কোনো ভাবে এনরোল হচ্ছে এবং যার কারণেই আমাদেরকে সেটা পুশ করতেছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে জানার বা আসলে মেশিন লার্নিং ব্যাপারটা কি সেটার বিষয়ে উদ্বুদ্ধ করার, যেটার প্রভাবটা কিভাবে ছড়াচ্ছে, এটা কি আমাদের জব নিয়ে যাচ্ছে নাকি এটা আমাদের আসলে জব ক্রিয়েট করতেছে। সো এই কোশ্চেনটা দেখে আমি আসলে পডকাস্টটা শুরু করতে চাই। তো আমাদেরকে প্রথমে আসলে বুঝতে হবে যে আসলে সংক্ষেপে যদি আমি বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, অনেকে অনেকভাবে এটা গুগল করে হয়তো পেতে পারে, বাট যদি আমি খুব ইজিলি বলতে চাই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে যে একটা খুব ব্রড একটা টপিক কম্পিউটার সায়েন্স ডোমেনের আন্ডারে, এবং এই কম্পিউটার সায়েন্স ডোমেনের আন্ডারে যেখানে এআইটাকে খুব বেশি ব্যবহার করা হয় হিউম্যান ইন্টেলিজেন্সের সাথে সম্পৃক্ততা রেখে, যাতে করে ডিসিশন মেকিং এ সে আমাদেরকে একটা রিকমেন্ডেশন প্রোভাইড করতেছে। এখন যদি আমরা ছোট্ট এক্সাম্পল দেই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য, যেমন আপনি কোনো যদি একটা ইন্টেরিয়র ডেকোরেটর, ইন্টেরিয়র আর্কিটেকচারের সাথে যান, যখন আমরা একটা ভ্যাকেন্ট ইউনিট দেখি সেটা একটা 3D পিকচারে সেই এআই কোনো একটা টুল সেটাকে জেনারেট করে দেখায়, তো আমাদের ভিজুয়ালাইজ করতে খুব ইজি হয় যে ও আচ্ছা, এটাকে যদি আমরা এভাবে লেআউটটা দিই তাহলে আমি কতটুকু স্পেস ইউটিলাইজ করতেছি বা কতটুকু আমার রিলিভেন্সি হচ্ছে। আবার এটা আসলে ফিল্ড অফ অ্যাপ্লিকেশন এত ডাইভার্সিফাইং হচ্ছে ডে টু ডে, যাতে করে প্রত্যেকটা জব সেক্টরে এবং প্রত্যেকটা নেচার অফ জবের রোলে এটা চেঞ্জেস আসতেছে। এবং তারই সাথে সম্পৃক্ততা রেখে যদি আমরা আগাই মেশিন লার্নিং এর দিকে, তো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা আমব্রেলার মতো, এবং সেই আমব্রেলার নিচে হচ্ছে যে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ডিপ লার্নিং এগুলো চলে আসে টার্মস গুলো টেকনিক্যাল দিক থেকে ভাবলে। তো মেশিন লার্নিংটা হচ্ছে এরকম একটা বিষয় যেটাকে আমরা
অলরেডি মডেলটাকে আমরা ইনপুট দিয়ে দিই ডেটা, এবং আমরা আউটপুটটা অনেক সময় জানি যেটা আমরা এক্সপেক্ট করতেছি এরকম হবে। তো মডেল যেটা করে, মেশিন লার্নিং যেটা করে, সেটাকে একটা ট্রেনিং এর মধ্যে যায়, একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, সেটাকে ট্রেন করে ওই যে আমরা ইনপুট গুলো দিলাম সেটা সেই প্যাটার্ন গুলো থেকে সে শিখে, এবং এই প্যাটার্ন গুলো থেকে শিখে সেই ওই লার্নিংটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে একটা প্রেডিকশন তৈরি করে। তো এই এআই এমএল এর ভূমিকাটা এই জন্যই এত ইম্পর্টেন্ট যে তারা আমাদের একটা আজকালকে যে কোনো একটা ডেটা বা আগের কোনো একটা ডেটা নিয়ে অ্যানালাইসিস করে তারা একটা ফিউচারের কোনো একটা অ্যানালাইসিস বা ফিউচারের কোনো একটা ইনসাইট খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দিচ্ছে। এখন আসলে তাহলে এআইএমএল কি আমাদের জবটা কি পুরোপুরি নিয়ে যাচ্ছে, বা এআইএমএল এর যে অটোমেশন অ্যাডভান্সমেন্ট এটা আসলে কোন দিকে যাচ্ছে? সেদিক থেকে যদি বলি, তাহলে যে হিউম্যানের ইনভলভমেন্টটা এখানে সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে যে এই যে প্রেডিকশন রেজাল্ট গুলো দিচ্ছে, ইনসাইট গুলো দিচ্ছে, এখানে হিউম্যানের রোলটা খুবই ইম্পর্টেন্ট। সো এই পুরো জার্নিটাই হচ্ছে যে নলেজ বেস অ্যাপ্রোচ, একটা অ্যানালিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে দিয়ে, যেখানে হিউম্যান যারা এআই রিসার্চার বা ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তারা সেই রেজাল্ট গুলোকে ভ্যালিডেট করে, সেই রেজাল্ট গুলোকে তারা বিভিন্ন ফাইন টিউনিং করে, কতটুকু অ্যাকুরেট সেগুলো ইভালুয়েট করে, এবং তারই মধ্যে দিয়ে যেটা হয় তারা সেই মডেলগুলোকে অপটিমাইজ করে একটা পর্যায়ে নিয়ে যায়। তো এক্ষেত্রে যদি আমরা একটা সিম্পল আইডিয়া জেনারেট করতে পারি যে আসলে এই ন্যাচারে যে কাজগুলো হচ্ছে বা ইন্ডাস্ট্রিতে হতে যাচ্ছে, তাহলে সেটার প্রেডিকশন ওয়াইজ কোন দিকে জব মার্কেটটা যাচ্ছে, আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্স এন্ড এক্সপার্টিস অনুযায়ী আমার মতে এই এআই এমএল একটা নট রিপ্লেসিং দ্য জব, ইটস মোর লাইক ক্রিয়েটিং অপরচুনিটিস ইন টার্মস অফ যদি আপনার নলেজ বেস কোনো আন্ডারস্ট্যান্ডিং এ ভালো থাকে, নলেজ বেস কাজের আগ্রহ থাকে এবং প্রবলেম সলভিং এ আপনি যদি উৎসাহ হন, সেক্ষেত্রে ইভেন নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ এটাতে জাম্প ইন করতে পারে। সো ইনশাল্লাহ আমি আশা করতেছি যে এরই মাধ্যমে আমরা একটা খুব একটা শিফটও দেখতেছি, এট দ্য সেম টাইম এখানে একটা অনেক অপরচুনিটিও ক্রিয়েট হচ্ছে। থ্যাংক ইউ সঞ্জিত, সুন্দরভাবে জিনিসটাকে আমাদের একটা ব্রিফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা মোস্ট অফ দ্য পিপল যারা ছাত্রছাত্রীরা ভাই বোন রয়েছেন তাদের একটা খুব ব্রড স্কেলে যেটা যেটা আমি বলতে চাচ্ছি যে এই যে জানার যে এআই এবং মেশিন লার্নিং সম্বন্ধে খুব একটা ভালো ধারণা নেই। তো আমি মনে করি এই যে একটা ওভারভিউর মাধ্যমে তারা জিনিসটা ডিফারেন্স করতে পারবে এআই এবং মেশিন লার্নিংটা কিভাবে কাজ করে। এখন আমরা যে সেকেন্ড ফর্মে আমি যেটা জানতে চাচ্ছি যে এই যে কারেন্ট ট্রেন্ড এর কথা বলা হচ্ছে যে জব ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, যে ফোর্থ রেভলিউশন যেটা আসতেছে সেটা, এবং অনেকে বলতেছে না আবার জব ক্রিয়েট হবে। সো এটা নিয়ে একটা ডাইলামা আছে আমাদের সোসাইটিতে, এবং স্টুডেন্টদের মধ্যেও বা যারা ধরেন ইয়ং জেনারেশনরা এখন এই লাইনে চিন্তা করতেছে, তাদের কথা হচ্ছে যে জবটা কি ধরনের জব হতে পারে বা কি ধরনের জব গুলো চলে যেতে পারে। অনেকে বলতেছে যে না, কোনো নন স্কিল যেই ধরনের জবগুলো কিছুই থাকবে না। অনেকে বলছে না, আরো অনেক জব ক্রিয়েট হবে। যে এই যে একটা ডাইলেমা আমাদের সোসাইটির মধ্যে এখন চলছে, সো এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি, বিকজ ইউ আর দ্য এক্সপার্ট অন দ্যাট, অ্যান্ড তুমি এখন কানাডাতে অনেক গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে এবং পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ মাধ্যমে অনেক ধরনের প্রজেক্ট গুলো করতেছো। সো তোমার মধ্যে যে অভিজ্ঞতার মাধ্যমে যেটা আমরা একটু দর্শকদের মধ্যে বোঝাতে চাচ্ছি যে এই যে জব ডিসপ্লেসমেন্ট ভার্সেস ক্রিয়েশন, এই জিনিসটা কিভাবে তৈরি হবে। অবশ্যই, যদি আমি কুইকলি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু যে শেয়ার করি অডিয়েন্সের সাথে, তো আমার এআইএমএল এর সাথে ইন্ট্রোডাকশন বা ওই রিলেটেড জার্নিটা শুরু হয়েছিল 2018 দিকে, ব্যাচেলারের সময়। তো 2018 থেকে 2025 এর মাঝখানে আমি ব্যাচেলার থেকে মাস্টার্স এর দিকে গিয়েছি, মাস্টার্স ইন ডেটা সায়েন্স কানাডা থেকে করার পরে দেন আমি ইন্ডাস্ট্রি ওয়াইজ কিছু ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং পজিশনে এখন কাজ করছি। তো এই এক্সপিরিয়েন্স ওয়াইজ যদি আমি বলি, এবং আমি অনেক সময় এই কোশ্চেনটার সব থেকে বেশি সম্মুখীন হই যে যখনই কোনো আমি কনফারেন্সে যাই বা কোনো একটা নেটওয়ার্কিং ইভেন্টে যাই, তখন মোস্ট কমন কোশ্চেন হয় যে তাহলে কি এআই এমএল আমাদের জব নিয়ে যাচ্ছে, বা এআই এমএল এর যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস জব ক্রিয়েশনের আসলে শিফটটা কোন দিকে যাচ্ছে। তো আমার কাছে যেটা শর্ট অ্যান্সার যে সেটা হচ্ছে যে কিছু জব রোল যেগুলো খুবই স্পেসিফিক ইন টার্মস অফ ম্যানুয়াল টাস্ক, যেগুলো যদি আমি একটু ডিফারেন্সিয়েট করি নন টেকনিক্যাল ভার্সেস টেকনিক্যাল, তো নন টেকনিক্যালের যেগুলো হবে
যেমন যেগুলো রিপিটেটিভ কাজ বা ফিল্ড ওয়ার্ক রিলেটেড কাজ, তো সেইগুলো খুব বেশি পর্যায়ে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে অটোমেশনের কারণে যেগুলো রোবোটিক ইন্ডাস্ট্রিতে খুব বেশি হার্ডওয়্যার বা ওই রিলেটেড কাজগুলো হচ্ছে সেগুলো রিপ্লেস হয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন আমাদের বাংলাদেশে, অবভিয়াসলি আমরা খুব জানি যে ফ্রিল্যান্সিং টাস্ক অনেকেই এটা খুব মানে উৎসাহের সাথে করে, যেটা হতে পারে ওয়েব ডিজাইনিং, যেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইনিং বা ডেটা এন্ট্রি কোনো জব, অ্যাকাউন্টিং। তো এই রিলেটেড যে কাজগুলো সেগুলো আসলে এআই যে টুলস গুলো এখন চলে আসছে ইন্ডাস্ট্রিতে সেগুলো রিপ্লেস করে দিচ্ছে। সেগুলো বিভিন্ন পর্যায়ে একটা জাস্ট নর্মাল আপনি একটা সেন্টেন্স লিখে দিচ্ছেন, এভাবে আমি আমার ওয়েবসাইটটা ডিজাইন করতে চাই উইথ সাম কাস্টম ভিজুয়াল, ওর যেটা সেটা সে একটা পেইড ভার্সন অফ এআই টুলস বা একটা পেইড ভার্সন অফ এআই প্ল্যাটফর্ম সেটা অলরেডি জেনারেট করে দিচ্ছে। হয়তোবা কোনো একটা সাম পয়েন্টে গিয়ে হিউম্যানের ইনভলভমেন্টটা থাকে সেটাকে ভ্যালিডেট করা বা সেটাকে একটা পর্যায়ে গিয়ে কতটুকু মানে মানে কাস্টমাইজ করা যায় ইন টার্মস অফ কিছু টেইলর সলিউশন আন্ডারে, সেখানে একটা হিউম্যান ইনভলভমেন্ট থেকে যায় স্টিল। তো আমার মনে হয় যে এই ডিসপ্লেসমেন্ট ভার্সেস এই জব ক্রিয়েশনটাকে আমি একটা রিসেন্ট এক্সাম্পলের মাধ্যমে আসলে দিতে চাই। আমরা যদি আসলে আমাদের ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ইনঅগ্রেশন হয়েছে সেখানে একটা রিসেন্ট কন্ট্রাক্ট সাইন হয়, সেটা হচ্ছে প্রজেক্ট স্টারগেট নামে, এবং সেই প্রজেক্ট স্টারগেটে কিন্তু $500 বিলিয়ন ইনভেস্ট করা হয়েছে শুধুমাত্র এআই এর অ্যাডভান্সমেন্ট বা এআই রিলেটেড কাজের জন্য। তো সেখানে অলরেডি 10টা ডেটা সেন্টার প্রোডাকশনে হয়েছে, এবং এই 10টা ডেটা সেন্টারে 100,000 এর উপরে জবের ক্রিয়েশনের একটা প্রেডিকশন দেখা যাচ্ছে। শুধু তাই না, এবং এটার পাশাপাশি ইউএসএ এবং নর্থ আমেরিকার যে একটা কোলাব আছে, সেটা আমরা জানি অ্যালবার্টা হচ্ছে যে অয়েল অ্যান্ড গ্যাসের জন্য খুবই ফেমাস, তো সেখানে একটা ওয়ান্ডার ভ্যালি নামে একটা ডেটা সেন্টার ক্রিয়েট করতে যাচ্ছে। তো সেই ডেটা সেন্টারটাও ইন প্রোডাকশন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এআই এমএল যাই বলা হচ্ছে না কেন, যে ট্রেন্ডটা যেদিকেই যাক না কেন, সব থেকে এই ইন্ডাস্ট্রির মেইন ফুয়েলটা হচ্ছে যে আসলে ডেটা। সো এই ডেটাটাকে যতটুকু ইনট্যাক্ট, সেফ এবং স্ট্রাকচার্ড এবং খুব ইফিশিয়েন্ট ওয়েতে রাখা যায় সেটার জন্য সব থেকে ভূমিকা পালন করে যে ডেটা সেন্টার গুলোতে। এই ডেটা সেন্টার গুলোতে স্টোরেজ, এই যে জিপিইউ, এনভিডিয়া যেগুলো নিয়ে কথা বলতেছে রিসেন্টলি, তো এইগুলোর খুব ম্যাসিভ স্কেল প্রোডাকশন হবে, অলরেডি হচ্ছে, এবং সেই অনুযায়ী যে ডেটা সেন্টার গুলো এখন বিল্ড হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে জবের ওপেনিং হচ্ছে। তো এই জায়গা থেকে আমি যদি এই পয়েন্ট অফ ভিউ থেকে জাস্ট ধরি, আমরা দেখতে পাচ্ছি যে এই জবের যে ডিসপ্লেসমেন্ট গুলো, এটা আসলে মোস্ট লাইকলি জবের যে রোল গুলো আমরা ছিলাম বা আছি সেখান থেকে জবের রোলের একটা শিফট আসতেছে। সো ফর এক্সাম্পল যারা রিসার্চ ব্যাকগ্রাউন্ডে বা যারা এই ডেটা রিলেটেড যে কাজগুলো করে তাদের হয়তো রোলটা এখন শিফট হয়ে টুয়ার্ডস মোর ইনটু রিসার্চ ওরিয়েন্টেড হবে, টুয়ার্ডস মোর ইনটু সায়েন্টিস্ট হবে, টুয়ার্ডস মোর ইনটু মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হবে বা প্রম্পট ইঞ্জিনিয়ার হবে। তো যেগুলো একটু মোর স্পেশালাইজ ফিল্ড হয়ে যাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম কিছু জব আবার রিপ্লেসও হয়ে যাচ্ছে বিকজ অফ ওই টুলস গুলো এখন চলে আসছে, মানুষের এখন ওই একটা হিউম্যানের ইনভলভমেন্ট করে সেই টুলস গুলোকে আসলে প্রয়োজন নাই সেই কাজটা করার জন্য। তো যখন অলরেডি একটা কাজ মানুষ ডেলিভার হয়ে যাচ্ছে একটা টুলসে, সেখানে একটা মানুষকে যদি আমরা ইনভলভ করি, তার পরিশ্রম, তার সময়, তার যেটাই বলি না কেন সেটা ওয়েস্ট হচ্ছে। তো ওয়েস্ট অফ মানির পয়েন্ট অফ ভিউ থেকে এখানে যেই ইলিমিনেশনটা হচ্ছে জবের, সেই সেক্টরটাতে আমাদের এখন যারা ওই সেক্টরে আছে তারা হতে পারে নন টেকনিক্যাল বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে, তারা চাইলে এই কিছু এআই টুলস গুলো যেগুলো আমাদের ডে টু ডে কাজে লাগতেছে, ফর এক্সাম্পল আমরা সবাই জানি যে এক্সেল, মাইক্রোসফট অফিস এখন একটা মোস্ট কমন টুল হয়ে গেছে, যেটা একটা যে কোনো জবেই লাগে, একটা ফিল্ড জব বা একটা টেক্সট জব। তো সেখানে এই মাইক্রোসফট টুলগুলোর আন্ডারে হতে পারে এক্সেল, হতে পারে পাওয়ার পয়েন্ট, সেগুলোতে এখন এআই এর ইন্টিগ্রেশন চলে আসছে। একটা এআই প্রম্পট মাইক্রোসফটের আমরা খুব পরিচিত জানি কোপাইলট। তো সেই কোপাইলট দিয়ে সে কোনো একটা প্রবলেম বা কিছু একটা জায়গায় যদি বেঁধে যায়, সে জাস্ট এটা প্রম্পটটা দিচ্ছে, সেই প্রম্পটটা সে ইন রিয়েল টাইম সেটা প্রসেস করে সেটার একটা আউটপুট জেনারেট করে দিচ্ছে, বা সেটাকে কিভাবে সে প্রসেস করবে সেটার একটা লেআউট দিয়ে দিচ্ছে। আগে যেটা হতো, এই এআই এর যে রিসেন্ট অ্যাডভান্সমেন্ট আসছে, এই যে চ্যাট জিপিটি বা ওপেন এআই যে কনসেপ্ট, এটার আগে যেটা হতো যে মানুষ আমরা কোন একটা জিনিস আমরা রিসার্চ করতেছি, সেটা আমরা ওয়েবসাইটে গুগল করলাম বা সার্চ ইঞ্জিনে সার্চ করলাম, দেন সেটাকে আমরা ভিতর থেকে গিয়ে প্রত্যেকটা একটা লিঙ্ক দিয়ে দিত।
কয়েকটা 100টার মতো লিঙ্ক চলে আসতো, এন্ড সেটা একটা একটা করে গিয়ে আমাদের ডকুমেন্ট গুলো পড়তে হতো, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করে সেগুলো নিয়ে রিসার্চ করে দেন আমরা একটা আইডিয়া জেনারেট করে সেটাকে আমরা প্রবলেমটা সলভ করতাম। তো সেই প্রসেসটা টোটালি এখন কমিয়ে দিয়ে এখন জাস্ট একটা সিম্পল একটা সেন্টেন্স আমি লিখে দিচ্ছি যে আসলে এটা কিভাবে করব, বা এই জায়গাটা আমি বেঁধে গেছি আমি কিভাবে করব, একটা প্রম্পট এর মাধ্যমে সেই এআই টুলস আমাকে জাস্ট জেনারেট করে দিচ্ছে যে এইভাবে করা যায়। সো দিস ইজ হাউ দ্য শিফট মানে চলে আসছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো ওই জায়গা থেকে ভিউ করলে যে এখন মোর লাইকলি প্রোডাক্টিভিটি অ্যান্ড ডেলিভারেবল এদিকে আমরা মোর ফোকাস, অ্যান্ড এটার জন্য আমাদের দরকার হচ্ছে যে স্কিল বেসড অ্যাডভান্সমেন্ট। থ্যাংক ইউ সালসাবিল। আমাদের যে জিনিসটা আমরা পরবর্তীতে জানতে যাচ্ছি যে তোমার কথা অনুযায়ী যেটা হচ্ছে যে এই যে জব ডিসপ্লেসমেন্ট এবং এই যে ক্রিয়েশনটা, তো এটা তো আমরা দেখতেছি যে যারা হচ্ছে ধরেন টেকনিক্যাল এক্সপার্ট তারাই একমাত্র মোর জব ক্রিয়েটেড গুলো হচ্ছে, বাট তাদের হয়তো বা জবের প্যাটার্নটা একটু ডিফারেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু ইয়োর যে কনভারসেশনে। সো এখন আমি যেটা চাচ্ছি তাহলে আমাদের যেটার জন্য যে আমাদের কি ধরনের এসেনশিয়াল স্কিল গুলো আমাদের ফিউচারে আমাদের যে ইয়ং জেনারেশনরা আছে তারা সেখানে মোর কনসেন্ট্রেট করবে বা ফোকাস করবে, যেটার মাধ্যমে তারা ফিউচারে তারা একটা প্রিপারেশন নিতে পারবে, বা কি ধরনের স্কিল গুলো হয়তো বা ফিউচারে তৈরি হবে, সেই জিনিসটা যদি একটু ইলাবোরেটলি ভাবে আমাদের মাঝে তুলে ধরো। অবশ্যই আমি ফার্স্টে শুরু করতে চাই ইটস নেভার টু লেট। কারণ দেখা যায় যে এখন যে নতুন স্লোগানটা চলে আসছে ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে যে লো কোড নো কোড। তো লো কোড নো কোডের যেই প্রমোশন বা যেটা আমরা এখন দেখতেছি যে আমাদের এখন এক্সপ্লিসিটলি অত প্রোগ্রামিং বা কোডিং নলেজে জানা থেকে আমাদের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা বা নলেজ বেস আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা এখন একটা প্রম্পট দিলেই সে একটা অ্যান্সার চলে আসতেছে, বা কোনো একটা কোডিং এর বাকি পার্টটা চলে আসতেছে। তো আমাদের এখন এই পর্যায়ে আসলে নলেজটা জানা দরকার যে যে অ্যান্সারটা আসতেছে সেটা কতটুকু রাইট বা কতটুকু রং। তো ওই পর্যায়ে যখন আমরা জানতে পারবো, ওই পর্যায়ে আসলে যাওয়ার জন্য আমাদের কিছু প্রিলিমিনারি কোর্সের মধ্যে দিয়ে বা বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে যেতে হয়। তো এখানে আমি যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছে, যাদের আমাদের এখানে অডিয়েন্স অথবা নন টেকনিক্যালে ইন্টারেস্টেড হবে যে আসলে আমি এই যে এআইএমএল এর অ্যাডভান্সমেন্ট এটার সাথে আমি সেটা নিজেকে কিভাবে খাপ খাইয়ে নিতে পারি, তো তাদের জন্য আমার যেই সাজেশন বা মেসেজটা সেটা হচ্ছে যে সবার জন্য আসলে যে ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং এর যে স্পেশালিটিটা ওইটাই যে টাস্কটা সবসময় করতে হয় তা না। ব্যাপারটা এরকম, আমরা ইউজুয়ালি যেটা করি ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, প্রেডিক্টিভ অ্যানালাইসিস, আরটা হচ্ছে যে পার্সপেক্টিভ অ্যানালাইসিস। সো ডেসক্রিপটিভ অ্যানালাইসিস যেটা, সেই ডেসক্রিপটিভ অ্যানালাইসিস পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, সেটা হতে পারে যে কোনো বিগ ডেটা রিলেটেড কাজ, যে কোনো ডেটা অ্যানালিটিক্স রিলেটেড কাজ। তো সেগুলো হচ্ছে যে ইনিশিয়ালি বা প্রিলিমিনারি লেভেলে ডেটাটাকে ক্লিন করা, ডেটাটাকে অর্গানাইজ করা, ডেটাটাকে সুন্দরভাবে আর্কিটেক্ট করা, টু প্রসিড উইথ মোর অ্যাডভান্স টাস্ক ফলোইং উইথ ডেটা ইঞ্জিনিয়ার, অ্যাট সাম পয়েন্ট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার অথবা ডেটা সায়েন্টিস্ট। তো এই যে প্রথম রোলটা যেটা আমি ফোকাস করতে চাচ্ছি, নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা চাইলে সুন্দরভাবে একটা শর্ট কোর্স নিতে পারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে। কারণ কোডিংটা আসলে ওইভাবে এক্সপ্লিসিটলি এখন জানার দরকার নেই, কারণ এখন মানুষ চাইলে জাস্ট কোডিং এর আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী তারা সেই জিনিসগুলোকে ভিজুয়ালাইজেশন বা একটা চ্যাট জিপিটিতে লিখে দিলে সেই জিনিসগুলো চলে আসে। যেটা বোঝা উচিত সেটা হচ্ছে যে আমি যে প্রম্পটটা লিখতেছি বা আমাকে যে আউটপুটটা দিচ্ছে এটা কতটুকু রিলিভেন্ট, এটা কি সঠিক নাকি এটা কি রং, সেই জিনিসটা আইডেন্টিফাই করা, সেই নলেজটা গেইন করা। অ্যান্ড ফলোড বাই দ্যাট এই ডেসক্রিপটিভ অ্যানালাইসিস গুলো কিন্তু আসলে হয় মাইক্রোসফট এক্সেল বা ধরেন বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন টুলে। তো সেইগুলোর উপরে কিন্তু একটা সিলেক্টিভ রোড ম্যাপই আছে। যদি কেউ চায় সেই রিলেটেড আগাবে, সে চাইলে সেই রোড ম্যাপটা ফলো আপ করতে পারে। যেমন বিগ 3 কোম্পানি যদি মাইক্রোসফটের বলি মাইক্রোসফটের পাওয়ার বিআই, গুগলে যদি বলি গুগলের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ভিজুয়ালাইজেশন টুল আছে, সেই রিলেটেড সেই সার্টিফিকেশন গুলো নিয়ে আগাইতে পারে এবং ওই রিলেটেড স্কিল গুলো রিলিভেন্সি রেখে সে ওই রোড ম্যাপটা ফলো করতে পারে। এখন যারা অলরেডি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে, যারা ফর এক্সাম্পল কম্পিউটার সায়েন্স নিয়ে অলরেডি পড়ালেখা করে আসছে বা করতেছে, বা ফ্রেশ গ্রাজুয়েট বা জব সিকার বা অলরেডি ইন্ডাস্ট্রিতে আছে, তারা কিভাবে আপস্কিল করতে পারে তাদের এই জেনারেলাইজ নলেজটাকে উইথ
মানে একটা টেস্ট নিয়ে এআই এমএল কে ইনভলভ করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই এআই এমএলটাকে যেভাবে আমরা দেখতেছি এখন, এআই এমএল এর অ্যাডভান্সমেন্টটা খুব দ্রুত ইন্ডাস্ট্রিতে আসলে চলে আসতেছে। মানে রিসার্চাররা যে পরিমাণ রিসার্চ করতেছে, অ্যাট সাম পয়েন্ট আমি যদি বলি এআই এর যে মেন গডফাদার বা এআই যে মেন পায়োনিয়ার জেফ্রি হিনটন, সে একটা পর্যায়ে গিয়ে বলেছিল যে সে অলরেডি গুগল থেকে 2003 সালে মনে রিটায়ার করে, এবং তারপরে সে যখন এই অ্যাডভান্সমেন্ট গুলো দেখে, সে রিসার্চারকে বলতেছে যে উই শুড পজ ফর 6 মান্থস। মানে এটা তার স্টেটমেন্ট ছিল, বিকজ তারা অ্যাডভান্সমেন্টটাকে এত দ্রুত মানে নিয়ে যাচ্ছে যে মানে আমরা যারা অডিয়েন্স বা লেটস সে আমরা যারা জেনারেল পিপল বা টেক অর নন টেক, তারা যে নিবে সেটাকে অবজার্ভ করবে, প্রিজার্ভ করবে, সেটাকে নিয়ে কাজ করবে, সেটা ইজ টু ফার অ্যাডভান্স। তো যার কারণে তারা 6 মান্থস ইভেন পজও করে রেখেছিল, এন্ড তারপর থেকে আবার সেটা চালু হয়। তো কেউ কেউ তাদের সাথে ডিসএগ্রি করে যে নলেজ কখনো পজ হওয়া উচিত না, নলেজটা সবসময় লার্নিং এর মধ্যে থাকা। তো যেটা হয় যে ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, তখন যেটা হয় যে আমাদের মোস্ট লাইকলি আমাদের ডে টু ডে কাজে যেগুলো লাগতেছে সেগুলোর মডেলিং টেকনিক বা বিভিন্ন ধরনের রোড ম্যাপ, এইগুলো যদি আমরা ফলো করি, সেটা সব থেকে বেটার অ্যাপ্রোচ হয়। তো এটার জন্য আমাকে যেটা হেল্প করছে, আমি অডিয়েন্সের উদ্দেশ্যে সেটা বলতে চাই, আমাকে সব থেকে বেশি হেল্প করছে কমিউনিটি ওয়াইজ কোনো কোলাবোরেটিভ ওয়ার্ককে যখন আমি করলাম। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমি যখন একটা ক্যাপস্টোন প্রজেক্ট করতেছি, তখন আসলে আমার সেই যে স্কিলগুলো আমি লার্ন করতেছি, এটা হতে পারে পাইথন প্রোগ্রামিং, এটা হতে পারে কোনো মেশিন লার্নিং এর এক্সাক্ট একটা লিনিয়ার রিগ্রেশন মডেল, সিম্পল একটা মডেল, বা অনেক হাই লেভেলের একটা মডেল ডিপ লার্নিং এর। তো সেইগুলোর আমি একটা সবগুলো স্কিল জেনে একটা প্রজেক্ট আমি করতেছি। তো আমাদের এন্ড গোলটা থাকা উচিত সবসময় আমাদের একটা স্কোপ আউট করা একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসকে। তো সেই পর্যায়ে যদি আমরা এটাকে নিতে পারি, সেই নেসেসারি যে স্কিল গুলো আছে সেই রোড ম্যাপটা ফলো করে আমরা সেগুলো একটা একটা করে একটা প্রজেক্টের মাধ্যমে আনতে পারি, সেটার মাধ্যমে একটা প্রুফ অফ কনসেপ্ট বিল্ড করতে পারি, বা একটা এমভিপি যেটা আমরা বলি, সেই জিনিসটাকে একটা প্রুভেন কনসেপ্টের উপর ভায়াবল রেখে সেটাকে আমরা আরো ফাইন টিউন করতে পারি। তো সেই ফাইন টিউন যখন করব, তখন আমাদের অনেক টার্মস চলে আসবে, এটা একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে, যেমন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কিছু টার্ম চলে আসবে, র্যাক ফাইন টিউনিং বেস কিছু চলে আসবে, আর্কিটেকচার। তো সেগুলোর উপরে আমরা ছোট ছোট করে ডেইলি কিছু জিনিস লার্ন করতে পারি। তো আমি যেটা করি, আমার সবসময় আমি ওই জিনিসগুলো ফলো আপ করি, এবং আমি চাই যারা এই নেসেসারি স্কিল গুলো ডেভেলপ করতে চায় তাদের একটা রুটিন বেস অ্যাপ্রোচ রাখা উচিত। ইট নট নেসেসারিলি যে আমাকে সব বিষয়ে এক্সপার্ট হইতে হবে, ইটস মোর লাইকলি যে আপনি যে জিনিসটা ফিল করেন যে এই জিনিসটার প্রতি আমার অনেক আগ্রহ আছে শেখার, সেটার উপরে আপনি জাস্ট কিছু নেসেসারি স্কিল গুলো বিল্ড করেন, কিছু জিনিস নিজে নিজে চেষ্টা করে দেখেন যে আসলে এটা আমি পারছি কিনা, এটা ইমপ্লিমেন্টেশনটা কতটুকু যাচ্ছে, এবং কোনো জায়গায় যদি আপনি বেঁধে যান, তখনই আপনি এআই চ্যাট জিপিটি বা বিভিন্ন ধরনের যে পেইড ভার্সনের টুলগুলো আছে প্রো, সেগুলো আপনি ইউজ করে আসলে দেখতে পাচ্ছেন যে আপনি কতটুকু যেতে পারছেন, তখনই আপনি বুঝতে পারছেন আপনার প্যাশন ওয়াইজ আপনি কতটুকু আগাবেন। এবং এইভাবে যদি আপনি একটা রোড ম্যাপ তৈরি করে আগান, এট দ্য সেম টাইম কোন একটা কমিউনিটির আন্ডারে যদি থাকেন, যেমন আমি রিসেন্টলি ফাইন্ড আউট করছি যে বাংলাদেশে একটা বড় কমিউনিটি আছে ফেসবুক গ্রুপে, যেমন মেশিন লার্নিং বাংলাদেশ। তো সেই গ্রুপের সাথে যদি আপনি একটু ইনভলভ থাকেন, তারা বিভিন্ন ধরনের যে প্রবলেম গুলো ফাইন্ড আউট করে, তারা সেগুলো লিখে দেয়, কেউ সেটা রিপ্লাই দিচ্ছে যেভাবে এটা অ্যাপ্রোচ করেছি আমি বা আমার কাজে এটা আসছে, সেই জিনিসগুলো যে আপনি জাস্ট নর্মালি ফলো আপ করতে থাকেন। আমরা যেরকম নর্মালি সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে আমাদের সময় নষ্ট করে ফেলি, বাট ওই জিনিসগুলো যদি আপনার টোটাল টাইমটাকে, সোশ্যাল মিডিয়ার টাইমটাকে আপনি রিপ্লেস করে দেন লার্নিং এ, ইন টার্মস অফ মানে আপনি জাস্ট এই গ্রুপগুলোতে জয়েন করে একটা কমিউনিটির মধ্যে থাকে যেখানে আপনার প্যাশনটা মিউচুয়ালি সবার সাথে আন্ডারস্ট্যান্ডেবল এবং ম্যাচ করতেছে, তাহলে আমি বলি যে ইটস গোইং বি আ ভেরি স্মুথ জার্নি, এবং এইভাবে আপনি আপনার নেসেসারি স্কিল গুলোকে আপস্কিল করতে পারেন এবং একটা পর্যায়ে গিয়ে সেটাকে আসলে ইমপ্লিমেন্ট করতে পারবেন। থ্যাংক ইউ সালসাবিল। আমাদের চমৎকারভাবে যে এসেনশিয়াল স্কিলগুলো এবং কিভাবে এই স্কিলগুলো দক্ষতা তৈরি করা হবে, যে ইয়ং জেনারেশন এবং যে স্টুডেন্ট ভাই বোনরা আছেন তাদের সম্বন্ধে একটা ইনসাইট তুলে ধরার জন্য, এবং যেখানে তুমি মোর ইনফেসাইজিং করেছো যে একটা বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং স্কিলগুলো, এবং এর সাথে যে নতুন নতুন যে আমাদের নতুন নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে, নতুন নতুন যে আরো স্কিল যে দরকার সেটার জন্য সাথে অ্যাডাপ্টেবিলিটি করা, এবং এর সাথে ব্লেন্ড টেকনিক্যাল এবং সফট স্কিলগুলোর সাথে নিজেকে অ্যাডাপ্ট করা। তাই এর মাধ্যমে ধরে যেই একটা জায়গা থেকে অন্য জায়গায় সুইচ করা, মানে যেটা হলো আমরা যেটা বলি এখানে
ট্রান্সফরমেশন ভাবে, যেটা হচ্ছে ট্রান্সফারেবল স্কিল, যেটা ওয়ান স্কিলের মাধ্যমে আরেক স্কিলের মধ্যে মুভ করা। তো এখন এই যে এটা তো যারা ধরেন একটা মানে প্রফেশন হিসাবে আছে, তাদের জন্য এই জিনিসটা করাটা অনেক সোজা। হ্যাঁ, কিন্তু আমি যেটা এখন জানতে চাচ্ছি সেটা হচ্ছে যারা ধরেন অনেক স্টুডেন্টরা যেটা পড়তেছে, স্পেশালি যারা বাংলাদেশি, যেহেতু আমাদের একটা বড় অডিয়েন্স হচ্ছে বাংলা ভাষাভাষী, আমরা পডকাস্ট করে থাকি, বাংলাদেশিদের একটা বড় অডিয়েন্স এখানে দেখে, এবং বাংলাদেশি শিক্ষার্থী ভাই বোনরা যারা আছেন বিভিন্ন ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন, তাদের পক্ষ থেকে আমি যেটা জানতে চাচ্ছি, তাদের কি ধরনের একটা প্রিপেয়ার্ডনেস দরকার ইন টার্মস অফ যেটা সিলেবাস বেস বা কোর্স বেস, তাদের কি ধরনের দক্ষতা তৈরি হওয়া উচিত, এবং তাদের কি ধরনের মানে ফিচার যে তারা যে তৈরি করবে নিজেদেরকে, তাদের যে একটা ইনসাইট তৈরি হবে, এবং সেই সাথে তাদের ধরেন একজন বিজনেস গ্রাজুয়েট আছে, সে তাকে অ্যাজ এ বিজনেস গ্রাজুয়েট পাশাপাশি সে কিভাবে এই ধরনের একটা মেশিন লার্নিং বা এআই নিয়ে সে ধরনের কি ধরনের কাজ করতে পারে, বা এই একটা ধারণা তার কিভাবে করতে পারে, বা একজন হয়তো বা হেলথ সেক্টর থাকতে পারে, একজন ডক্টর থাকতে পারেন, তার কি ধরনের শুধু এই যে নতুন যে আমাদের যে বিশ্ব, সেখানে তাকে কিভাবে টেকনিক্যাল নলেজটা তার আপডেট থাকতে হবে, সেই বিষয়ে যে একটা প্রিপেয়ারনেস, তার একটা প্রিপারেশন, এই জিনিসটা যদি সম্বন্ধে একটু ইলাবোরেটলি যদি একটু দর্শকদের মাঝে তুলে ধরো আর কি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসার্ন। আসলে যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে আছে, এই এআইএমএল এর আসলে প্ল্যাটফর্মটাই এরকম, এবং ইমপ্লিকেশনটা এত ডাইভার্স যে সব প্ল্যাটফর্মে এটা আসলে অ্যাপ্লিকেবল। তো আমি শুরুতে আমার পডকাস্টের শুরুতে এটা বললাম যে আসলে এআইএমএল এর টপিকটা এত ব্রড ইন আ সেন্স, এটা আসলে শুরু করলে শেষ হয় না। তো যেটা আমার সেন্সে আমি সবসময় হাইলাইট করি বা সবসময় সাজেস্ট করি সবাইকে, সেটা হচ্ছে যে নেসেসারি স্কিলের সাথে সাথে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আসলে ওই সফট স্কিল, যেটা আপনি আমরা লাস্ট কমেন্টে রিপ্লাই করলেন, সেটা হচ্ছে যে সফট স্কিলটা ইন আ সেন্স হচ্ছে যে কমিউনিকেশন। আমাদের বাংলাদেশি অডিয়েন্সের জন্য স্পেসিফিক্যালি যদি আমি বলি, এখানে অনেক সময় যে আমাদের অনেক ভালো একটা টেকনিক্যাল কনসেপ্ট থাকে বা টুলস গুলো আমি যেগুলো ইউজ করছি সেগুলোর একটা খুব ইনস অ্যান্ড আউটস নলেজ থাকতেছে, কিন্তু যখন আমি B2B বা B2C, ফর এক্সাম্পল বিজনেস টু কনজিউমারকে ডেলিভার করতেছি বা বিজনেস টু স্টেক হোল্ডারকে ডেলিভার করতেছি, সেই কমিউনিকেশনে কোনো না কোনো ভাবে একটা গ্যাপ চলে আসে। সো এই কমিউনিকেশনটা টু দ্য পয়েন্ট অ্যান্ড ভেরি সিম্পল ওয়েতে ডেলিভার করতে হয়। যদি এখন আপনাকে কেউ জিজ্ঞেস করে, ফর এক্সাম্পল আপনি একটা খুব অ্যাডভান্স একটা মডেল তৈরি করছেন, কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হলো যে অ্যাডভান্স মডেলটাকে আপনি যেভাবে বানিয়েছেন সেটাকে আপনি একটা ছোট্ট মানে ফর এক্সাম্পল 6-7 ইয়ার্স ওল্ড একটা বাচ্চাকে বুঝাইতে হবে, বা ফর এক্সাম্পল নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কাউকে বুঝাইতে হবে, ফ্রেন্ডস বা ফ্যামিলিকে বুঝাইতে হবে। এবং এমনকি এই সেম কোশ্চেনটা আমি কয়েকটা ইন্টারভিউতে ফেস করছি, যে যখন আমরা টেকনিক্যাল কোনো ইন্টারভিউতে যাই তখন আমাদেরকে বলা হয় যে এই টেকনিক্যাল চ্যালেঞ্জটা তুমি যেভাবে সলভ করছো, আমাদেরকে একটা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষকে বুঝাও তুমি কিভাবে আসলে এটাকে সলভ করছো। তো এই যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটা আসলে টেকনিক্যাল ব্লেন্ড উইথ টেকনিক্যাল স্কিলস এন্ড এট দ্য সেম টাইম সফট স্কিলের কম্বিনেশনে হতে হয়। তো এই জায়গাটা আমি খুবই হাইলি ফোকাস করতে চাই বাংলাদেশ অডিয়েন্সের জন্য, যে তারা যদি তাদের এক্সপার্টিস, তাদের ব্যাকগ্রাউন্ড যেটাই হোক, হেলথ সেক্টর হতে পারে, তাদের ব্যাংকিং এক্সপার্টিস হতে পারে, বা তাদের বিভিন্ন ফিল্ড রিলেটেড জবের এক্সপার্টিস হতে পারে, ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টস, হোয়াট নট, বাট তারা যদি তাদের এক্সপার্টিস থেকে আরেকটু টেকনিক্যাল জিনিসগুলোকে গ্র্যাব করে সেটাকে একটা কমিউনিকেট করতে পারে স্টেক হোল্ডারদের সাথে এন্ড টু এন্ড একটা প্রোডাক্ট ম্যাপে, তাহলে জিনিসটা ডেলিভারেবল হচ্ছে। এবং এই কমিউনিকেশনটা করার জন্য তাদের আসলে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে যে কিছু টেকনিক্যাল যে টার্মস গুলো আছে সেগুলোর সাথে ফ্যামিলিয়ারিটি আনা। তো এই ফ্যামিলিয়ারিটি কিভাবে আসে? ওই সেম জিনিসটা ডে টু ডে আমাদের যেই চেঞ্জেস গুলো আসতেছে, যে টুলস গুলো আসতেছে, সেগুলো আসলে তৈরি করা, শেখার একটা অভ্যাস তৈরি করা। তো যেমন আমি খুবই এক্সপ্লিসিটলি ফলো করি, যে আমি একটা জাস্ট এক্সাম্পল দিতে চাই যে জিনিসটা তারা আসলে ডেভেলপ করতে পারে। ডিপ লার্নিং এর একটা জনক বলা হয় অ্যান্ড্রিউ এনজি কে, সে আসলে ফাদার অফ ডিপ লার্নিং। তো সে তার একটা ইন্টারভিউতে বলছে যে আমি আমার লার্নিংটাকে কিভাবে ডেইলি শিখতেছি, এবং সে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষদের জন্য উদ্দেশ্য করে বলছে যে আমি এটাকে রেগুলারলি কমিটেড একটা রেগুলার একটা কাজের মতো করেই
জিনিসটাকে লার্ন করি, এটা আমার একটা অভ্যাস। ফর এক্সাম্পল, আমি ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করি, এটা আমি অটোমেটিক মানে আমার হয়ে যায়, আমি করে ফেলি। তো এখন যদি আমি ডিসিশন মেক করি যে আমি দাঁত ব্রাশ করবো কি করবো না, সো ইটস গোনা টেক টাইম, সেটা একটা কগনিটিভ প্রসেস। তো আপনাকে সেরকমই ঘুম থেকে উঠে বা আপনাদের যে কাজে যে যা রুটিনে চলি, সেই রুটিনের মধ্যে এটাকে একটা টাইম দিয়ে দেওয়া, যে এই টাইমটা আমি সিলেক্টেড টাইম একটা এআই এমএল রিলেটেড যেই ডেইলি যেই অ্যাডভান্সমেন্ট গুলো হচ্ছে সেগুলো ব্যাপারে একটা ফ্যামিলিটি গেইন করা। তো সেটা হতে পারে হেলথ সেক্টর, সেটা হতে পারে ব্যাংকিং সেক্টর, সেটা হতে পারে যে কোনো যেই সেক্টরে আছে সেই সেক্টরের উপর ফোকাস করে ডোমেন নলেজটা মানে ফ্যামিলিটি আনা, সেই এআই এমএল এর যে অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে। যেমন ফর এক্সাম্পল, যে স্টারগেট প্রজেক্ট স্টারগেটের কথা আমি বললাম পডকাস্টের শুরুতে, যে সেই প্রজেক্ট স্টারগেটের $500 বিলিয়ন যে ইনভেস্টমেন্টটা হচ্ছে এআই এর উপরে, সেখানে ওরাকেলের যেই মেন হেড ল্যারি, সে বলছে যে এখন এই এআই এর ইমপ্লিকেশনটা এতটা অ্যাডভান্স হচ্ছে হেলথ কেয়ারে, যে তারা যে কোনো ডিজিজের মানে ডায়াগনোসিস করতে পারতেছে, আর্লি রিকগনিশন, মানে আর্লি তারা সেই জিনিস ডিটেক্ট করতে পারছে। আপনি হয়তো আরো রিলেট করতে পারবেন যারা অলরেডি হেলথ সেক্টরে আছে। তো সেটার মধ্যে তার একটা ওয়ান অফ দ্য মেন কি পয়েন্ট ছিল যে তারা এখন আর্লি ক্যান্সার ডিটেকশন এবং আর্লি ক্যান্সারের জন্য ডিটেক্ট করে সেটার পার্সোনালাইজ ক্যান্সার ভ্যাকসিন কিছু তৈরি করতেছে, এবং সেটা নাকি পসিবল উইদিন 48 আওয়ার্স। তো সেক্ষেত্রে সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতেছি যে আর্লি স্টেজের যে ডিজিজের ডিটেকশন বা এই জিনিসগুলো আসলে কতটা ম্যাসিভ একটা ইম্প্যাক্ট তৈরি করে একটা মানুষের লাইফ সেভ করার জন্য। সেই ক্ষেত্রে যে এআই এর যে ইমপ্লিকেশন গুলো, সেই টার্মস গুলোর সাথে আপনি যদি ফ্যামিলিটি রাখেন যে এগুলো কিভাবে হচ্ছে। তো আমি যখন জাস্ট আমার আউট অফ কিউরিয়াসিটিতে আমি জাস্ট ওই পেপারটা পড়লাম বা নিউজটা দেখলাম, তারা বলতেছিল যে জিন অ্যান্ড ব্লাড এর একটা কানেকশন তৈরি করে তারা এই জিনিসগুলো পার্সোনালাইজ উইথ একটা ভ্যাকসিন তৈরি করবে। হয়তোবা যারা আরো হেলথ এক্সপার্টিস তারা আরো ডিটেলসে বলতে পারবে, আই এম নট দ্যাট এক্সপার্ট। তো হয়তোবা আমি জাস্ট আউট অফ কিউরিয়াসিটি সেই জিনিসটা জাস্ট রিড করছি, জাস্ট ফ্যামিলিটি আনার জন্য, একটা ডিসকাশন হয়তোবা শেয়ার করার জন্য আমার আউট কিউরিয়াসিটিটা। তো এইভাবে করে যদি আমরা একটা অভ্যাস তৈরি করে ফেলি যে আজকে এএমএল এর কি হলো আমার হেলথ সেক্টরে বা যেই সেক্টরে আছে সেই রিলেটেড যদি একটা অভ্যাস তৈরি করা যায়, সেটা হতে পারে ইউটিউবের কোনো একটা ভিডিও। এখন আসলে ইউটিউবটা খুবই গ্রেট একটা লার্নিং টুল হিসেবে ব্যবহার হচ্ছে। এন্ড এখানে যদি আমি বলি, যেমন আগে ব্যাক ইন 2012 যখন আমি এইচএসসি এসএসসির দিকে ছিলাম বা মানে কেবল ইউনিভার্সিটিতে আসবো, ওই সময় আমার আউট অফ কিউরিয়াসিটিতে যখন আমি কিছু রোড ম্যাপ বা জার্নি দিয়ে ইউটিউবে সার্চ দিতাম, তখন আসলে এত রিসোর্স গুলো ওইভাবে ওপেন ছিল না ইন আ সেন্স। এখন যেগুলো এত ভালো ভালো কোর্স ম্যাটেরিয়াল গুলো আসলে ওপেন আছে ইউটিউবে, যেগুলো আসলে ইভেন পেইড ভার্সনের থেকে আমি বলবো বেটার যদি আপনি ফাইন্ড আউট করেন। সো আমি যদি একটা ছোট্ট সিম্পল রোডম্যাপ তৈরি করে দেই কারোর জন্য যারা জাস্ট সিম্পলি বুঝতে চায় যে আসলে এই জার্নিটা আসলে কোন দিকে যেতে চায়, সেটা হতে পারে স্ট্যাট কোয়েস্ট নামে একটা ইউটিউবে চ্যানেল আছে। সেটা আসলে খুবই প্রিলিমিনারি বেসিক জিনিসগুলোকে তারা শেখায় একটা গানের মাধ্যমে। মানে সেটাকে এত সুন্দর করে একটা ছড়ার মাধ্যমে বা কবিতার মাধ্যমে যে বলতেছে, সেটা আসলে আপনি শুনতে শুনতে বা কোনো জায়গায় হাঁটতে হাঁটতে আপনি জিনিসটা শুনতে পারবেন। তো সেই জিনিসটা আপনি নলেজটা গ্যাদার করতে পারবেন। তো এইভাবে করে আপনি জিনিসটাকে একটা ছোট্ট লার্নিং এর মাধ্যমে শুরু করতে পারেন। বাট যেটাই করেন, আমি সবসময় বলি যে স্টার্ট স্মল বাট স্টার্ট টুডে। থ্যাংক ইউ সালসাবিল। এবং আমরা যেটা জানতে পারলাম যে যে এই যে ডাইভার্স রোল আছে বিভিন্ন ধরনের যারা পেশাজীবী মানুষ, যেমন সেটা ফাইন্যান্সে হতে পারে, সেটা হেলথে হতে পারে, এডুকেশনে হতে পারে, ইভেন স্পোর্টসেও। সো এগুলো প্রত্যেকটা জায়গায় তার বিষয় ভিত্তিক নলেজ থেকেও যেটা জানতে হবে এডিশনাল, যে এটাকে কিভাবে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এখন যেভাবে কাজগুলো হচ্ছে সেটার সম্বন্ধেও একটা ডে টু ডে একটা আপডেট থাকতে হবে। আদারওয়াইজ আমার মনে হয় যে যে ফিউচার জেনারেশন যে বিভিন্ন প্রফেশনাল যেই যারা আছেন বিভিন্ন প্রফেশনে, তাদের মনে হয় যে নলেজের ঘাটতিটা একটা বিশাল একটা বড় একটা গ্যাপ তৈরি হবে। সো আমি মনে করি যে তোমার যেই আলোচনার মাধ্যমে যেটা আমরা মেসেজ দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে যে এখনকার যেভাবে ওয়ার্ল্ড টোটাল তৈরি হচ্ছে, তো বিষয়ভিত্তিক প্রফেশনের সাথেও এখন বিভিন্ন যে সফটওয়্যার যে স্কিলগুলো সেই জিনিসগুলোকেও একটা লার্নিং করতে হবে প্রত্যেককে। আদারওয়াইজ এখন যে টোটাল যে নতুন বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থাতে টিকে থাকাটা অনেক কঠিন হবে। তো এখন আমি যেটা জানতে চাচ্ছি এটা নিয়ে, যে এখন অনেকেরই
একটা তো চিন্তা আছেই, কারণ সবাই তো একই ধরনের অ্যাডাপ্টিবিলিটি না, বা সেই ধরনের স্মার্ট ভাবে নিজেকে তৈরি করার মতো সেই স্কিলটা হয়তো বা অনেকের মধ্যে নাই। তো এখন এই ফিউচার প্রিডিকশনটা কিভাবে হবে, যে এই যে তুমি তো বিভিন্ন দেশে ছিলা এবং এখন কানাডাতে কাজ করতেছে, এবং কানাডাতে কাজ করা মানে হচ্ছে কানাডা মোস্ট অফ দ্য কোম্পানিজ হচ্ছে আমেরিকান বেস কোম্পানি, যারা ধরো এই প্রচুর এআই এবং মেশিন লার্নিং এর উপর বিভিন্ন ধরনের প্রজেক্ট ইমপ্লিকেশন করতেছে, এবং কানাডিয়ান গভর্নমেন্ট ইমপ্লিকেশন করতেছে, বিভিন্ন ধরনের ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য জায়গার সাথে কোলাবোরেটিভ কাজ হচ্ছে। তো এখন এই আমাদের টোটাল যে এখন নতুন ভাবে আমরা তো এখন হয়তো বা এর পুরোপুরি ইমপ্লিকেশনটা এখনো বুঝতে পারতেছি না, বাট এই যে ফিউচার লাইনটা এখন কি হতে পারে এটার সম্বন্ধে যদি আমাদের ইয়ং জেনারেশনদের এবং যারা এখন নতুন ভাবে চিন্তা করতেছে যে তারা কি ধরনের প্রফেশন এবং কিভাবে নিজেদেরকে আপগ্রেড করবে, সেটার সম্বন্ধে তাদের যে একটা প্রস্তুতি এবং তাদের চিন্তার প্রসারতাটাকে আরো বড় করা, সেই সম্বন্ধে যদি একটু তোমার যে অভিজ্ঞতা সেটা যদি একটু তুলে ধরতো। অবশ্যই আমি এটা শুরু করতে চাই দুইটা কোশ্চেন দিয়ে, অডিয়েন্সের জন্য এটা ওপেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আর ইউ রেডি টু টেক দিস চ্যালেঞ্জ? কারণ এআই এমএল এর যে জার্নিটা এটা আসলে যে মানে ম্যাসিভ লেভেলে সবার জন্যই যে নিতে হবে এমনটা না, এটা যে সবার জন্যই অ্যাপ্লিকেবল তাও না। এখন কেউ যদি চায় যে হ্যাঁ আমি জিনিসটা শিখতেছি আমার একটা আপস্কিল করার জন্য, বা আমি আমার যে ক্যারিয়ার থেকে ফোকাস করে একটা নতুন ক্যারিয়ারে সুইচ করার একটা টেন্ডেন্সি আছে তাদের জন্য, বা যারা অলওয়েজ কিউরিয়াস টু নো টু এক্সপ্লোর মোর, তাদের জন্য ইন আ সেন্স। বাট আমি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডকে কাউকে ডিমোটিভেট করতে চাই না, কারণ ইটস অলওয়েজ ওপেন আউট দেয়ার, এবং এখন এত রিসোর্স আসলে আউট দেয়ার, ইটস অল ওপেন এন্ড ইটস অল ফ্রি। তো আপনাকে আসলে ডিসাইড করতে হবে যে আপনি এত ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে আসলে কোন রোড ম্যাপটা সিলেক্ট করতে চান, কোন দিকে যেতে চান, এটা আসলে আপনাকে সিলেক্ট করতে হবে। দ্যাট ইজ নাম্বার ওয়ান থিং। আর নাম্বার টু হচ্ছে যে এই এআই বা মেশিন লার্নিংটা আপনার ডে টু ডে যে কাজ করতেছে সেটাকে কিভাবে টাচ করতেছে, এটা কতটুকু রিলিভেন্সি এটা বোঝা। যেমন কেউ যদি এখন একটা ফ্যাক্টরি ওয়ার্কার হয়, তার মোস্টলি কাজটা হবে যে মেশিনের সাথে, মেশিন সে কাজ করতেছে সেটাকে অবজার্ভ করা, অডিট করা, বা যেভাবে হোক এই প্রসেসে কাজ করা। বাট সেখানে জিনিসগুলো তখন তাকে বুঝতে হবে যে এই মেশিনটা যদি অটোমেটেড হয়ে যায় তাহলে আমার জবের রিপ্লেসমেন্টটা খুব ইজি, যে আমাকে এটা মেশিনটাকে রিপ্লেস করে দিচ্ছে। আবার যে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি, বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার ওয়ার্ক আছে, অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রচুর কোডিং করে এক্সপ্লিসিটলি, যেটা কিন্তু অলরেডি চ্যাট জিপিটি এখন একটা সিম্পল একটা সেন্টেন্স লিখে দিলে সে কোডটা জেনারেট করে দিতেছে। বা ওয়েব ডিজাইনিং ফ্রিল্যান্সিং করতেছে। তো ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যে আমি যা বলতে চাই, যারা ইয়াং জেনারেশন আছে বা যারা অলরেডি একটা ভালো পোর্টফোলিও আছে, যারা অলরেডি আগে কাজ করেছেন, তাদের ভালো একটা প্রুফ অফ কনসেপ্ট আছে, তো সেই অনুযায়ী সে তার পোর্টফোলিওটাকে একটা রেফারেন্স হিসেবে কাজে লাগিয়ে তার এআইএমএল জার্নিটাকে আপস্কিল করতে পারে ইন আ সেন্স, যখন সে নতুন করে জিনিসগুলোকে অবজার্ভ করে এবং একটা নতুন করে একটা প্রজেক্ট তৈরি করে বা একটা প্রুফ অফ কনসেপ্ট তৈরি করে রেফারেন্সের জন্য তার নতুন কোনো ক্লায়েন্টের সাথে সেটা ডিল করে। তো এই জার্নিতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি বলবো যে কোনো একটা যদি যারা ফ্রিল্যান্সিং এ কাজ করতেছে, সেখানে আমি যতটুকু মানে রিসার্চ করেছি দেখতেছি যে বাংলাদেশে কিছু কিছু ওপেনিং হচ্ছে আইসিটি ডিভিশনের আন্ডারে, যেমন জুনিয়র মেশিন লার্নিং বা ডেটা সায়েন্টিস্ট। তো যারা এই রোলগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করতে চায় তাদের আসলে তিনটা বিষয় খুবই ইম্পর্টেন্ট আইডিয়া এবং যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ইনস অ্যান্ড আউট। সেটা নাম্বার ওয়ান হচ্ছে যে প্রবলেম সলভিং অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং, ইন আ সেন্স এটা হতে হবে ম্যাথমেটিক্স। আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান রিলেটেড আইডিয়া। এবং নাম্বার থ্রি হচ্ছে যেটা একটু টেকনিক্যাল, সেটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্স বা ইন আ সেন্স যে প্রোগ্রামিং। তো প্রোগ্রামিংটা আবার ঘুরে ফিরে এইভাবে চলে আসে, কারণ প্রোগ্রামিংটা দিন শেষে ইম্পর্টেন্ট। কোডিংটা আপনাকে যখন করতে হয় তখন আসলে বুঝতে হয় যে কোডটা আমি লিখতেছি সেটা কতটুকু রিলিভেন্সি, কতটুকু অ্যাকুরেট, বা কতটুকু আমাকে ওই জিনিসটাকে ভ্যালিডেটের ওই নলেজটা আপনার দরকার হয়। তো এই জার্নিতে যারা এই রোলগুলোতে ফোকাস করতে চায় তাদের প্রথমে তো শুরু করতে হবে কিছু কোর্স ওয়ার্কের মাধ্যমে। সেটা হতে পারে কোনো ইউডেমির কোনো পেইড কোর্স বা ইউটিউবের কোনো একটা লার্নিং জার্নির মাধ্যমে, এবং ফলোড বাই দ্যাট
আমি সব থেকে বেশি হাইলাইট করবো কোনো একটা ক্যাপস্টোন প্রজেক্টে যদি সে কাজ করে। আলটিমেটলি যদি সে শুধু শিখেই যায় এবং সেটা যদি কোনো অ্যাপ্লিকেশন না করে, সে আসলে বুঝবে না যে আমি কতটুকু গ্র্যাব করতে পারলাম নলেজটাকে। যেমন ফর এক্সাম্পল আরো সিম্পল করে যদি বলি, যখন আমরা কোনো একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখি, তখন ওই ল্যাঙ্গুয়েজটা যখন আমরা প্র্যাকটিস করি বা যখন আমরা লিখি জিনিসটা, তখন আমরা একটু আস্তে আস্তে সেটার প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করে, আরেকটু শেখার, আরেকটু জানা। তো সেম থিং হ্যাপেন উইথ দিস এআইএমএল মানে অ্যাডভান্সমেন্ট। আমার কাছে মনে হয় এই জিনিসটা যখন কেউ একটা ক্যাপস্টোন প্রজেক্টের মাধ্যমে করতেছে, এন্ড এই ক্যাপস্টোন প্রজেক্টটা দেখিয়ে সে একটা কোনো কোঅপ বা কোনো একটা মানে ক্যারিয়ার ওয়াইজ থিঙ্কিং করতেছে, কোনো একটা জবের আন্ডারে চলে যাচ্ছে, তো সেটা খুবই একটা সুন্দর পাথওয়ে হয়। তো আমি কাউকে সাজেস্ট করব না কেউ শুরুতে ফ্রিল্যান্সিং করবে এই রিলেটেড টপিক নিয়ে। বেটার হয় সে যদি কোনো একটা ক্যাপস্টোন প্রজেক্ট করে একটা আর্লি ক্যারিয়ার লঞ্চ করতে চাই কোন একটা জুনিয়র রোলে। এমন হতে পারে সে কোন একটা তার ফিল্ডের খুব একটা হাই লেভেল পজিশনে আছে বা সিনিয়র লেভেল ম্যানেজমেন্টে আছে, কিন্তু সে যখন শুরু করতেছে হয়তো একটা তাকে বোল্ড ডিসিশন নিতে হতে পারে যে আমি আমার ক্যারিয়ার সুইচ করতেছি এবং আমি আমার নলেজটাকে গ্র্যাব করে আবার একটা রোল, একটা চ্যালেঞ্জিং রোল, সেটা হতে পারে একটা জুনিয়র লেভেল পজিশনে বা একটা মিড লেভেল পজিশনে, ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং এইদিকে যাওয়া। তো এই রিলেভেন্সি অনুযায়ী সে যদি একটা ক্যারিয়ার ওয়াইজ থিঙ্ক করে, আমি মনে করি যে তাদের খুব সুনির্দিষ্ট একটা পথ থাকবে এবং ওই রিলেটেড একটা কমিউনিটি বিল্ড হবে, এবং এই কমিউনিটির আন্ডারে তারা দেখবে যে যখন একটা এঙ্গেজমেন্ট থাকবে, খুব অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে, তখন সবার মধ্যে একটা সেম আগ্রহ তৈরি হয় যে এই রিলেটেড জানার বা এই রিলেটেড কোন একটা প্রজেক্ট নিয়ে কাজ করা। তো আমি এরকম অনেক কমিউনিটির সাথে ইনভলভ থাকার কারণে আমি দেখছি যে অনেকে অনেক ধরনের স্কলারশিপ অপরচুনিটি এখানে লঞ্চ মানে শেয়ার করে, অনেক ধরনের জবের একটা সার্কুলার অথবা শেয়ার করতেছে, বা কেউ একটা ফ্রিল্যান্সিং এর কোন একটা ছোট্ট একটা টাইনি পার্ট, একটা মেশিন লার্নিং এর যে স্পেসিফিক একটা পোর্শন সেটাকে শেয়ার করতেছে। তো ইন দ্য সেন্স বাংলাদেশি পার্সপেক্টিভে যদি আমি বলি, হয়তোবা এই কালচারাল যে ব্যাপারটা আছে জব মার্কেটে, যে আমি যখন বাইরে আসছি আমি যেটা ফিল করছি অল্প সময়ে, সেটা হচ্ছে যে আমাদের এখানে যেটা কর্পোরেট ডিমান্ড থাকে যে একটা সফটওয়্যার টিমে একটা ডেটা সায়েন্টিস্ট বা একটা মেশিন লার্নিং কে হায়ার করার জন্য একটা আলাদা রিসোর্স, যে সেটাকে তারা বাইরে থেকে আউটসোর্সিং ও করে বা ইন্টারনালি সেটাকে অনবোর্ডিং করে। বাংলাদেশে এই কালচারটা কতটুকু আসলে ওইভাবে হয় সেটা আমি আসলে নট ক্লিয়ার, বাট এইটুকু আমি শিওর যে ওটা এখনো এত ভাস্ট ভাবে শুরু হয়নি। তো এখন আমি মনে করি যারা বাংলাদেশে অধ্যয়নরত আছে বিভিন্ন স্কুল ইউনিভার্সিটিতে এবং যাদের আগ্রহ এদিকে পড়ালেখার করা, তাদের হাতে এখনো সময় আছে। 1 থেকে 2 বছরের মধ্যে এই শিফটটা আসলে বাংলাদেশেও চলে আসবে। এট সাম পয়েন্ট আমরা দেখবো যে জুনিয়র ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং তারা কর্পোরেট লেভেলে হায়ার করতেছে, কোনো ব্যাংকিং হতে পারে, কোনো কর্পোরেট অন্যান্য যেই টেক ফিল্ড রিলেটেড জবগুলো হতে পারে। সো এই রিলিভেন্সিটা রেখে তারা একটা সুন্দর রোডম্যাপ অনুযায়ী যদি যেতে পারে, তাহলে আমি মনে করি তাদের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে তাদের নিজেকে বিল্ড করা, তাদের নিজেকে প্রুভ করা, এবং এই প্রজেক্ট ওয়াইজ যদি তারা একটা প্রুফ অফ কনসেপ্ট বিল্ড করতে পারে, তাহলে সেটা তার রেফারেন্স হিসেবে শো করতে পারে, যেটা খুবই অ্যাভেলেবল। যেমন গিটহাব, সেই গিটহাব নামে যেটা প্ল্যাটফর্ম আছে, এই গিটহাবটাকে তারা খুব সুন্দর করে এখানে প্লেস করতে পারে ফর পাবলিক ভিউ। এবং যখন তারা তাদের কাজটা দেখবে যে আসলে সে এই নলেজটা গেইন করে এরকম লেভেল একটা প্রজেক্ট দাঁড় করাইতে পারছে সলোলি, মানে সে নিজেই বা কোনো কন্ট্রিবিউটর থ্রুতে কাজ করে, তখন কিন্তু তার মধ্যে দিয়ে কোম্পানি বা যেই তার সাথে কাজ করবে একটা ট্রাস্ট বিল্ড হবে, এবং যখন ট্রাস্টটা বিল্ড হবে তখন কিন্তু সে ইন্ডাস্ট্রিতে প্লেসমেন্ট করতে পারবে নিজেকে, এবং এইভাবে কিন্তু সে ইন্ডাস্ট্রিতে খুব সুন্দরভাবে অনবোর্ডেড হবে, এবং আলটিমেটলি সে তার ওই এআই এমএল এর যে জার্নি বা রোলের যে শিফটটা, সে সেটার সাথে খুব ইজিলি নিজেকে রিলিভেন্ট করতে পারবে এবং আগিয়ে নিতে পারবে, আমি আশা করতেছি। থ্যাংক ইউ সালসাবিল, তুমি চমৎকারভাবে এই যে আমাদের যে ফিউচার প্রিডিকশন এবং জব মার্কেট ইভলিউশন, যেটা বাংলাদেশি কনটেক্সটে যে বাংলাদেশি ছাত্রছাত্রী ভাই বোনরা নিজেদেরকে কিভাবে তৈরি করা উচিত বা বিভিন্ন ধরনের ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে তাদের যে প্রবলেম সলভিং স্কিলগুলো এগুলো সুন্দরভাবে নিজেদেরকে বিল্ড আপ করা, এবং ফলোড বাই জুনিয়র পজিশন থেকে আস্তে আস্তে তারা ডেভেলপ করে সিনিয়র পজিশন লেভেলে যাওয়া, সেই জিনিসটাকে মোর এমফেসাইজ করা হচ্ছে, যেখানে তোমার এআই এর একটা বড় ভূমিকা এবং যে মেশিন লার্নিং এর সেই জিনিসগুলোকে লার্নের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির একটা বড় জিনিস আমরা দেখতে পাই।
তো এখন আমি যেটা তোমার কাছে জানতে চাচ্ছি, আমরা অলমোস্ট আমাদের পডকাস্টের শেষ পর্যায়ে চলে আসছে এবং আমরা চাই না যে অতিরিক্ত বড় হোক, তো অনেকে এটা হয়তো বা বিরক্ত ফিল করে জিনিসটা। আমি জানিও তোমার সাথে যে কনভারসেশনে যেটা হয়েছে যে এটার আসলে শেষ না, ইজ সো ভাস্ট টপিক এবং এখন এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে এটা আসলে সারাদিন সারা রাত বলেও এটার আসলে কোথায় যে এন্ড এটা আসলে পাওয়াটা খুবই কঠিন আমাদের। তো তবুও আমরা একটা দর্শকদের ভাই বোনদের জন্য আমাদের একটা মেসেজ রাখতে চাই যে যেহেতু আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা মূলত যেটা আমাদের যে ইচ্ছা যে ইয়ং জেনারেশনকে মোর উদ্বুদ্ধ করা, যারা নতুন কানাডায় আসতেছে বা বাংলাদেশি ভাই বোনরা আছে বা যারা ধরেন চিন্তা করতেছে যে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় তাদের স্কিলটাকে ডেভেলপ করে সেখানে তাদের মোর স্কিলটাকে প্রুভ করতে পারবে এবং তাদের একটা অবস্থান তৈরি করতে পারবে। তো সেই হিসাবে আমাদের এই বিভিন্ন ধরনের বিষয় ভিত্তিক জিনিসগুলোকে নিয়ে আলোচনা করা, যার ফলে এখন আমরা একটু মোর পয়েন্ট বেস প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, যার ফলে দেখা যাচ্ছে যে যারা ধরেন খুব বেশি এই নন স্কিল বা যারা এই বিষয়গুলোর সম্বন্ধে কম জানে, তারা যাতে এই জিনিসগুলোকে সহজে বুঝতে পারবে সেই জিনিসগুলোর প্রতি আমরা মেনলি এমফাসাইজ করতেছি আমাদের মন এই ব্রডকাস্ট গুলোর জন্য। তো এখন আমি তোমার কাছে যে জানতে চাচ্ছি, তো হোয়াট ইজ ইউর মেসেজ এই যে অ্যাডাপ্টিবিলিটি গুলো হওয়া এবং স্টুডেন্ট ভাই বোনরা আছে, ইয়ং জেনারেশন আছে বাংলাদেশে বিদেশে বিভিন্ন জায়গায় যে ছাত্রছাত্রী ভাই বোনরা আছে, তারা এখন এই যুগের সাথে নিজেকে কিভাবে তৈরি করা উচিত এবং তাদের চিন্তার প্রসারতা এখন কিভাবে বাড়ানো উচিত এবং সেই হিসাবে তাদের যে দক্ষতাগুলো তৈরি করা উচিত সেই সম্বন্ধে যদি একটা মেসেজ, তুমি একটা ফাইনাল মেসেজ যদি আমাদের দর্শকদের মাধ্যমে তুলে দাও। আমার একটা ছোট্ট মেসেজ, সেটা হচ্ছে যে আমি বারবারই হাইলাইট করব সবসময় যে এআই কখনোই আমাদের জব নিয়ে যাবে না। ইটস মোর লাইকলি এআই এমএল এর যে অ্যাডভান্সমেন্টটাকে এটা একটা অপরচুনিটি হিসেবে গ্র্যাব করা। সো এআই এমএল এর যে এই অপরচুনিটি আছে, সেই অপরচুনিটিটাকে যদি আপনি গ্র্যাব করতে চান, সেটার জন্য জাস্ট খুব সিম্পল কয়েকটা স্টেপ ফলো করতে হবে। আমি যেটা সিম্পলি করছি এবং আমি অলওয়েজ যেটা এখনো ফলো করে আসতেছি, হোপফুলি ইন ফিউচার এটাই ফলো করব, সেটা হচ্ছে যে আমাদের এখন এত রিসোর্স হয়ে গেছে, এত মানে সবকিছু অ্যাভেলেবল, হ্যাঁ, তো সেইখান থেকে সেই সব ডিস্ট্রাকশন গুলোকে সরিয়ে আপনি যদি একটা রোডম্যাপ তৈরি করেন, সেটাই আপনার জন্য হবে বেস্ট। ইন আ সেন্স, সব সহজ এক্সাম্পল যেটা হতে পারে যে আপনার নিউজ ফিডটা যদি আপনি শুধুমাত্র এআই এমএল রিলেটেড যদি যে টপিক গুলো নিয়ে আপনি ফলো করে রাখেন, বা এআই এমএল রিলেটেড যারা কথা বলছে তাদেরকে যদি আপনি ফলো করে রাখেন, এই রিলিভেন্ট যেই লিঙ্কডইনে আমি দেখতেছি যে অনেক ধরনের জব পোস্টিং আসতেছে, এটা হতে পারে বাংলাদেশি কন্টেক্সে বা বাংলাদেশের বাইরে যারা যেখান থেকে বসে এটা শুনতেছে পডকাস্টটা, সেই লোকেশন অনুযায়ী সেই জিনিসগুলো টপিকগুলো যদি আপনি সেট করে দেন, আপনার নিউজ ফিডটা সবসময় এই রিলিভেন্সিতেই থাকবে। এবং এটা হইলে যেটা হবে যে ওই রিলিভেন্সি অনুযায়ী আপনি প্রত্যেকদিন কোনো না কোনো একটা নতুন টপিকের সাথে ফ্যামিলিয়ার হচ্ছেন এবং ওই টপিকগুলো হয়তোবা আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে যে আসলে শিফটটা কোন দিকে যাচ্ছে। তো যেটা হবে যে এই সিম্পল ওয়েতে যখন আপনার এই সব ডিস্ট্রাকশন গুলোকে সরিয়ে আপনি একটা পাথওয়ে তৈরি করে নিচ্ছেন, আপনি আপনার মতো একটা জোন তৈরি করে নিচ্ছেন, আপনার মতো করে একটা কমিউনিটি তৈরি করে নিচ্ছেন যাদের আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সেম আগ্রহটা আছে, এটা বেসিস অন দেয়ার ক্যারিয়ার ওয়াইজ বা এক্সপার্টিস ওয়াইজ হয়তো বা তাদের একটা আগ্রহ আছে এআইএমএল নিয়ে জানা, তারা আপনার একটা ছোট্ট গ্রুপ ক্রিয়েট করতে পারেন, একটা কমিউনিটির সাথে জয়েন করতে পারেন। যেমন আমি ফর এক্সাম্পল বললাম মেশিন লার্নিং বাংলাদেশ, এই গ্রুপটাতে আপনি জয়েন করে দেখতে পারেন যে আসলে এখানে কি হচ্ছে। বাট শুধু একটা গ্রুপে জয়েন করলে আপনার কিন্তু সেখান থেকে খুব বেশি দূর আগানো যায় না, এটা একটা সীমাবদ্ধতা হিসেবে আমি দেখবো। বেটার আপনি যতটুকু পারেন ইউটিউবে বিভিন্ন ধরনের এরকম মানে প্রয়োজনীয় পডকাস্ট গুলো যেগুলো গুরুত্বপূর্ণ আলোচনা রাখতেছে এআইএমএল এর উপরে, নতুন নতুন যেই টুলস গুলো আসতেছে সেগুলোর সাথে একটু নিজেকে হ্যান্ডস অন করা, সেগুলো যদি আপনি একটু শিখতে পারেন, একটু আপস্কিল করতে পারেন, আমি আশা করি যে এটা খুব বেশি একটা চ্যালেঞ্জিং টাস্ক না টু স্টার্ট উইথ। বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এটাকে একটা রুটিনের মধ্যে আনা। আপনার যে ডেইলি রুটিন আছে, আমরা যেমন ফর এক্সাম্পল ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার করি, এর মধ্যে যদি আপনি একটা কোনো টাইম করে নিতে পারেন এবং ইটস আ ফিক্সড টাইম ফর ইওর লার্নিং জার্নি,
then আমি মনে করি it's gonna be a very effective way to start. But start immediately, কারণ আমি এটা বারবারই এমফাসাইজ করছি all the way to this podcast যে এই ইম্প্যাক্টটা সুনিশ্চিত যে এআই এমএল এর যে ইমপ্লিকেশনটা এটা প্রত্যেকটা জব সেক্টরে ঢুকে গেছে অলরেডি, এবং এই চেঞ্জেসটা আমরা অলরেডি নর্থ আমেরিকা ইউএসএ তে যারা থাকি তারা অলরেডি দেখতেছি। এটা সব সেক্টরেই খুব ভালোভাবে এখন একটা ম্যাচিউর স্টেজে আসা শুরু করতেছে, এবং বাই দ্য ইয়ার নেক্সট 2 to 5 years এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাবে, এবং তখন ম্যাসিভ লেভেলের জব ওপেনিং হবে। তো বিফোর দ্যাট হ্যাপেনিং আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে ওই পর্যায়ে যাওয়ার আগে আপনি আপনার ফ্যামিলিটিটা গ্রো করেন, আপনি আপনার নলেজটা গ্রো করেন। ইটস নট অলওয়েজ অ্যাবাউট কোডিং। আমি যারা নন টেকনিক্যাল তারা হয়তো বা সবসময় বলে যে আমি কোডিং এ অত জানি না বা কোডিংটা আমি ভয় পাই। সেক্ষেত্রে আসলে এই জিনিসটা মানে ব্যারিয়ার হওয়ার কোনো চান্স নাই, কারণ আপনি যদি কোডিং না জানেন, আমি সিম্পলি বলবো আপনি জাস্ট চ্যাট জিপিটি থেকে একটা কোডিং লিখে দেন যে আমি এটা পারি না, এটা কিভাবে করবো, এন্ড দে উইল ডু দ্য হোল থিং ফর ইউ। সো হোয়াটস স্টপিং ইউ ফ্রম দেয়ার? তো আমি এখন বলবো যে বেটার হচ্ছে যে এই যে প্রম্পটটা আপনি দিলেন এবং এই যে কোডটা লিখে দিল, এটা কতটুকু ভ্যালিড, এই যে প্রম্পট ভ্যালিডেশন বা এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক, এইগুলো যদি আপনি জানতে পারেন যে আমাকে একটা প্রম্পট লিখে দিচ্ছে একটা এআই টুল, এটা কতটুকু ঠিক বা কতটুকু ভুল, এই স্কিলগুলো যদি আপনি জানতে পারেন একটু স্পেশাল হইতে, একটু কিউরিসিটি নিয়ে, তখন দেখা যাবে যে আপনি অনেক স্পেশালাইজ একটা প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছেন, এবং ওই ওয়াইজে আপনি দেখবেন যে অনেক জব রোল তৈরি হবে সামনে, যেটা হয়তো বা আমরা এখনো টাইটেলটা জানি না, ইটস কোয়াইট নট সার্টেন ইয়েট, বাট এই টাইটেল গুলো হয়তো বা নেক্সট 2-3-5 ইয়ার্স এ তৈরি হবে, যে টাইটেল গুলোর জন্য আমরা এখনো হয়তো বা ওই ওয়াইজ মানে যদি আমরা প্রিপারেশন নেই তাহলে আমরা সেই ক্ষেত্রে অলরেডি রেডি হয়ে থাকবো বাই দ্যাট টাইম। সো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে এটাই সংক্ষেপে বলতে চাই যে আপনার এই লার্নিং জার্নিটা একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে আনেন, এবং সেটা একটা কমিউনিটি বা ফ্রেন্ড সার্কেলের সাথে যদি আপনি ফলো আপ করেন তাহলে সেটা মোর ইফেক্টিভ হয়, এবং একটা কনসিস্টেন্সি রাখা মেনলি। থ্যাংক ইউ সালসাবিল, তোমার চমৎকার ভাবে তুমি আজকে লম্বা সময় ধরে আমাদের সাথে যুক্ত হয়ে এই যে এআই এবং মেশিন লার্নিং এর বিভিন্ন প্যারামিটার্স, বিভিন্ন জিনিসগুলোকে সুন্দরভাবে দর্শকদের মাঝে তুলে ধরার জন্য আমি আশা করি দর্শকরা যদি তোমার আমাদের এই পডকাস্টটা শুনে এবং তোমার যে মূল বক্তব্যগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে, আমার মনে হয় তারা এই এআই এবং মেশিন লার্নিং এর যে ইম্প্যাক্ট গুলো সে ফিউচারে আমাদের সমাজের মধ্যে প্রভাব বিস্তার করবে, এবং এটার সাথে আমাদের যে কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত, এবং সুন্দরভাবে যে তুমি ছোট ছোট এক্সাম্পলের মাধ্যমে যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড তাদেরকে তুমি একটা ইনসাইট দিয়েছো যে কিভাবে তারা নিজেরা ইমপ্রুভ করতে পারবে এবং এটার সাথে অ্যাডাপ্টিবিলিটি করতে পারবে। তো আমি মনে করি যে এই পডকাস্টের মাধ্যমে দর্শকরা বিভিন্নভাবে উপকৃত হবে। তো আমি এখন দর্শকদের মাঝে একটু সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন যে বিশ্ব ব্যবস্থা, এটা হচ্ছে খুব কম্পিটিটিভ বিশ্ব ব্যবস্থা। এখানে প্রচুর পরিমাণ স্টুডেন্টরা যারা আসেন, কানাডাতে যাচ্ছেন, আমেরিকা যাচ্ছেন, অস্ট্রেলিয়া যাচ্ছেন, ইংল্যান্ডে যাচ্ছেন বা অন্যান্য দেশে, ইউরোপিয়ান ইউনিয়নের দেশে যাচ্ছে। কিন্তু এখন আমাদের দীর্ঘদিন বিদেশে থাকার যে আমাদের যে অভিজ্ঞতা, যে বাংলাদেশের সোসাইটি যেটা বলা হয় যে এটা মোস্টলি সার্টিফিকেট ওরিয়েন্টেড। আপনি যদি মোর ডিগ্রি থাকে তাহলে আমাদের দেশের সোসাইটিকে আমরা চিন্তা করি যে হ্যাঁ সে হয়তো বা অনেক লার্নেড পারসন এবং অনেক মানে যেটা সোসাইটির মধ্যে একটা ভ্যালুয়েবল পারসন হিসেবে আমরা চিন্তা করি। কিন্তু বিশ্ব ব্যবস্থা সার্টিফিকেশন আপনার দরকার, ডিগ্রি অবশ্যই দরকার। সেটা যদি আপনি অ্যাপ্লিকেশনে না নিয়ে যেতে পারেন, সেটা আপনি ইঞ্জিনিয়ার হন, ডক্টর হন, আপনি পিএইচডি হন, আপনি একজন ইভেন আপনি যদি একটা বিজনেস গ্র্যাজুয়েট হন, সেটাকে যদি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড নিয়ে না যেতে পারে, একটা দক্ষতা ভাবে জিনিসটা না নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু আজকাল যে নতুন বিশ্ব ব্যবস্থা এখানে কিন্তু স্টে করাটা খুব কঠিন। সো এখানে আমি বলবো যে এখন শুধু পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিল এবং এই যে মেশিন লার্নিং জিনিসগুলোকে আমাদের শিখতে হবে। একটা ভালো হাবের মধ্যে ঢুকতে হবে। যারা ধরেন নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড তারা এই হাবের মাধ্যমে নিজেদেরকে আপডেট রাখতে পারবে এবং এর মাধ্যমে একটা দক্ষ জনশক্তি তৈরি করতে পারবে। এবং আজকাল যদি শুধু ডিগ্রি নিলে হবে না, আমি যেটা বলতে যাচ্ছি, এর সাথে যে ডিগ্রিটাকে যদি আমি কাজে লাগাতে পারি, অ্যাপ্লিকেশন করতে পারি ফিল্ড পর্যায়ে, সেই পরিমাণ দক্ষতা যদি আমি না তৈরি করি, তাহলে আপনি পৃথিবী যেখানেই যান
ইভেন ফিউচারে যদি বাংলাদেশেও থাকেন সেখানে আপনি পিছিয়ে পড়বেন। কারণ এখন এই সাইটগুলো এত দ্রুত চেঞ্জ হচ্ছে, আমরা যে এখন নর্থ আমেরিকায় বসবাস করছি বা আমি বিভিন্ন দেশে ট্রাভেল করেছি, সেখানে এখন যা দেখতেছি যে যেভাবে এআই এর অ্যাপ্লিকেশন গুলো তৈরি হচ্ছে এগুলো আসলে খুবই ভয়ানক অবস্থা, এবং সেটার প্রস্তুতি আমাদের দেশে খুবই কম। এবং এই পডকাস্টের মাধ্যমে আমরা বিভিন্নভাবে সতর্ক করছি যাতে ইয়ং জেনারেশনটা তাদের যে আর্জেন্সিটা সেটা বুঝতে পারে। তো আমি আশা করব যে আমাদের পডকাস্টটা আপনাদের ভালো লাগবে। তো আজকে আমরা আর দীর্ঘায়িত করব না। তো সবাইকে আমাদের পডকাস্ট শোনার জন্য ধন্যবাদ, এবং আমি আশা করব যে আপনাদের যদি পডকাস্টটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে আরো অনেকেই এই পডকাস্টের মাধ্যমে তাদের জ্ঞানের প্রসারকে আরো প্রসারিত করতে পারে। সো আজকের মতো এখানেই শেষ।